আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার এখনো মনে আছে ওয়ানপ্লাস যখন তাদের প্রথম স্মার্টফোন লঞ্চ করছিল ওয়ানপ্লাস ওয়ান, তখন থেকেই ওয়ানপ্লাস তাদের জাত চিনাইছিল যে তারা স্মার্টফোন মার্কেটে আসলেই রাজত্ব করতে আসছে। এই কারণেই ওয়ানপ্লাস ওয়ান থেকে ওয়ানপ্লাস 7 প্রো পর্যন্ত প্রত্যেকটা ফোনই ছিল ফ্যান ফেভারিট এবং ফ্ল্যাগশিপ কিলার হিসেবে ওয়ানপ্লাস আসলেই অনেক জনপ্রিয়তা পাইছিল, তবে জাস্ট ওয়ানপ্লাস 2টা বাদ দিলে। বাট ওয়ানপ্লাস 8 থেকে কেন যেন ওয়ানপ্লাসকে আর সেই আগের রূপে দেখা যায় নাই, কারণ ওয়ানপ্লাস 8 থেকে শুরু করে ওয়ানপ্লাস 9, 10, ইভেন 11 পর্যন্ত দেখা গেছে যে তারা শুধু প্রাইস বাড়াইয়ে যেতেছে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু স্পেক্স বাড়তেছিল না, ইভেন ক্যামেরা কোয়ালিটিও তেমন ইমপ্রুভমেন্ট হইতেছিল না। আর সেই সাথে যখন থেকে ওয়ানপ্লাস ওপোর সাথে মার্জ হইলো আর ওয়ানপ্লাসের নিজস্ব অক্সিজেন ওএস বেসিক্যালি কালার ওএস এ রূপান্তর হইলো, তখন থেকেই দেখা যায় ওয়ানপ্লাসের ফ্যান ধীরে ধীরে কমতে শুরু করে। আর সেই সাথে ডিসপ্লেতে গ্রিন লাইন ইস্যু তো আছেই, যেটা বেশ কয়েক বছর ধরেই ওয়ানপ্লাসের ফোনের ক্ষেত্রে বেশ কমন হয়ে গেছে। তবে এত সব সমস্যা থাকার পরও লাস্ট ইয়ারে ওয়ানপ্লাস বেশ ভালোভাবেই কামব্যাক করার চেষ্টা করছে ওয়ানপ্লাস 12 এর মাধ্যমে, এবং তারা কামব্যাক কিছুটা হলেও করছে বলা যায়। কারণ ওয়ানপ্লাসের প্রিভিয়াস জেনারেশনের ফোনগুলোর দিকে যদি তাকাই আমরা, তাহলে আমরা দেখব যে লঞ্চিং প্রাইস অনুযায়ী ওই ফোনগুলোর প্রাইস টু পারফরমেন্স রেশিও আর ক্যামেরা কোয়ালিটি ম্যাচ করতেছিল না। সেখানে ওয়ানপ্লাস 12 কিন্তু মোটামুটি ভালোভাবেই প্রাইসটাকে জাস্টিফাই করতে পারতেছিল, কারণ অন্যান্য ওয়ানপ্লাসের ফোনগুলোর সাথে তুলনা করলে ওয়ানপ্লাস 12 এর ক্যামেরা কিন্তু যথেষ্ট ভালো ছিল। এবং শুধু ক্যামেরাও না, ওয়ানপ্লাস 12 এর যে ওভারঅল এক্সপিরিয়েন্সটা ছিল সেটাও কিন্তু অনেক দুর্দান্ত ছিল। তবে এখন কথা হলো, চায়নাতে যে রিসেন্টলি লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস 13, সেটা কি আসলেই ওয়ানপ্লাস 12 এর লেগাসি ধরে রাখতে পারবে? আর বাংলাদেশে যখন এই ফোনটা আসবে তখন এর প্রাইসই বাকি হইতে পারে। সেই সবকিছু জানাবো আজকের ভিডিওতে। শুরুতে এই ফোনের কালার ভেরিয়েন্টের কথা যদি বলি, এই ফোন কিন্তু চায়নাতে 3টা কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, ব্ল্যাক, হোয়াইট আর ব্লু। তবে এই 3টা কালারের মধ্যে শুধুমাত্র ব্লু কালারটাই লেদারের তৈরি, বাকি যে রইল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটা, সেটাতে কিন্তু পিছনে আবার গ্লাস দেওয়া হয়েছে। এখানে 3টা কালারের অনেক ভালো লাগতেছে, তবে আমার কাছে পার্সোনালি হোয়াইট কালারটা বেশি ভালো লাগছে। আপনাদের কাছে কোন কালার ভেরিয়েন্টটা ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে এই ফোনের বিল্ড কোয়ালিটিতে যদি আসি, তাহলে এই ফোনের দুই সাইডে কিন্তু পাবেন অ্যালুমিনিয়াম ফ্রেম এবং সামনের দিকে আছে ক্রিস্টাল শিল্ড সুপার সিরামিক গ্লাস, যেটা কিন্তু অনেক নতুন একটা টেকনোলজি। যেই টেকনোলজির জন্য এই ফোনে গ্লাসটা কিন্তু অনেকটা শক্তপোক্ত হবে। তার সাথে এই ফোনে IP68 আর IP69 রেটিং তো আছেই, যেটা এর আগেও আমরা দেখছিলাম ভিভোর ফ্ল্যাগশিপ ফোনে। তার মানে বোঝাই যেতেছে বিল্ড কোয়ালিটির দিক দিয়ে এই ফোনটা কিন্তু টপ নচ কোয়ালিটির। এবার এই ফোনের ডিসপ্লেতে যদি আসি, তাহলে আমরা সামনেই দেখবো 6.82 ইঞ্চের 2K রেজলিউশনের একদম লেটেস্ট LTPO অ্যামোলেড ডিসপ্লে। একদম লেটেস্ট এই কারণেই বললাম, কারণ এই ফোনটার ডিসপ্লে কিন্তু 1 হার্জ থেকে শুরু করে 120 হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট ভ্যারি করবে। এই কারণে ফোনটা যখন আইডেল অবস্থায় থাকবে বা আপনি যখন ফোনে কোনো কাজ করবেন না, তখন কিন্তু একদম 1 হার্জে নেমে আসবে, যার জন্য ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি পাওয়া যাবে। সো বর্তমানে ফ্ল্যাগশিপ ফোনগুলোতে এই যে লেটেস্ট টেকনোলজি ইউজ করা হইতেছে, এটা কিন্তু আসলে আমাদের ডে টু ডে ইউসেজের জন্য অনেক বেশি উপকারী। আর সেই সাথে এই ফোনে HDR10+ এর সাপোর্ট তো আছেই, সাথে 4500 নিটসের পিক ব্রাইটনেসও পাবেন। সো ডিসপ্লে কোয়ালিটিও কিন্তু একদম টপ নচ লেভেলের। তবে ওয়ানপ্লাস 13 এর সবথেকে আকর্ষণীয় দিক কিন্তু এর ডিসপ্লে না, বরং এর চিপসেটে। কারণ এখানে ব্যবহার করা হয়েছে বর্তমানে স্ন্যাপড্রাগনের সবথেকে পাওয়ারফুল প্রসেসর স্ন্যাপড্রাগন 8 এলিট, যেটা কিন্তু 3 ন্যানোমিটার বেসড, এবং সেই সাথে এটাতে ব্যবহার করা হয়েছে Adreno 830 GPU। আর এই প্রসেসরটাকে যদি আমরা তুলনা করি বর্তমানে অ্যাপেলের লেটেস্ট চিপসেট A18 এর সাথে আর মিডিয়াটেকের বর্তমানে ফ্ল্যাগশিপ চিপসেট মিডিয়াটেক ডাইমেনসিটি 9400, তাহলে স্ন্যাপড্রাগন 8 এলিটটা কিন্তু ভালোই টক্কর দিচ্ছে এই দুইটা চিপসেটকে, বরং কিছু কিছু বেঞ্চমার্কে কিন্তু স্ন্যাপড্রাগন 8 এলিটই আগায়া। সো যারা র পাওয়ার খুঁজতেছেন, র পারফরমেন্স খুঁজতেছেন কোনো একটা ফোনে, তাদের জন্য স্ন্যাপড্রাগন 8 এলিটটা হবে একটা ড্রিম ফোনের মতো। কারণ গেমাররা কিন্তু সবসময় আশা করে একদম বেস্ট পসিবল FPS এ যেন সব গেম খেলা যায়, তাই গেমারদের সেই স্বপ্নই এবার পূরণ করতেছে স্ন্যাপড্রাগন 8 এলিট। কারণ এই প্রসেসরটা দিয়ে প্রত্যেকটা জনপ্রিয় গেমসই কিন্তু 120 FPS এ খেলা যায়, যার জন্য আপনার গেমিং এক্সপিরিয়েন্স হবে দুর্দান্ত। আর এই ফোনের পারফরমেন্সকে আরো টপ নচ কোয়ালিটির বানানোর জন্য এই ফোনের বেস ভেরিয়েন্টেই কিন্তু দেওয়া হয়েছে 12GB র্যাম, সাথে 256GB স্টোরেজ। আর যেটা হাইয়েস্ট ভেরিয়েন্ট সেটাতে দেওয়া হয়েছে 24GB র্যাম আর 1TB স্টোরেজ। চিন্তা করা যায় 24GB র্যাম, এত জিবি র্যামের ফোন কিন্তু এর আগে আমরা কখনোই দেখি নাই। আর এখানে যতগুলো স্টোরেজ ভেরিয়েন্ট আছে, প্রত্যেকটা স্টোরেজ ভেরিয়েন্টেই কিন্তু UFS 4.0 সাপোর্ট করে। সো এখানে স্টোরেজ স্পিডটাও কিন্তু অনেক বেশি ভালো পাইতেছেন। আর এই ফোনটা অবশ্যই লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনে লঞ্চ হয়েছে, সেটা হলো অ্যান্ড্রয়েড 15। এখন ওয়ানপ্লাস 13 এর ক্যামেরা সেকশনে যদি আসি, তাহলে এই ফোনের রিয়ারে পাবেন ট্রিপল ক্যামেরা সিস্টেম, যেখানে তিনটাই কিন্তু 50 মেগাপিক্সেলের। তবে মেইন যে ক্যামেরা সেটার অ্যাপারচার সাইজ হলো f1.6, এবং সেই সাথে আছে পেরিস্কোপ টেলিফোটো লেন্সও, যেটাতে 3x পর্যন্ত অপটিক্যাল জুম সাপোর্ট করে। আর এটার যে আল্ট্রা ওয়াইড ক্যামেরা আছে সেটার অ্যাপারচার সাইজ হলো f2.0, আর সেই সাথে ফ্রন্টে পাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
ইনিশিয়ালি যে ক্যামেরা স্যাম্পলগুলো পাওয়া গেছে OnePlus 13 এর, সেখান থেকে বোঝা যাইতেছে OnePlus 12 এর মতনই OnePlus 13 এও কিন্তু ক্যামেরা কোয়ালিটিতে অনেকটা ইমপ্রুভমেন্ট করা হয়েছে এবং চায়নাতে যেই প্রাইসে লঞ্চ হয়েছে OnePlus 13 সেই অনুযায়ী কিন্তু ক্যামেরাটা অনেক ভালো মনে হইতেছে। সো আশা করি যখন গ্লোবাল ভেরিয়েন্টটা লঞ্চ হবে তখন হয়তো ক্যামেরা কোয়ালিটি আমরা আরো ভালো পাবো। এবার ভিডিও কোয়ালিটিতে যদি আসি, এই ফোনটাতে হাইয়েস্ট ভিডিও করা যাবে 8K 30 fps এ। তবে এই ফোনের ভিডিও কোয়ালিটি থেকে বেস্ট স্টেবিলাইজেশন পাইতে হলে 4K 60 fps এ ভিডিও করতে হবে আপনাকে। আর ফ্রন্ট ক্যামেরার ভিডিও কোয়ালিটিতেও 4K 60 fps পর্যন্তই সর্বোচ্চ পাবেন। আর এই ফোনটাতে কিন্তু ডুয়াল স্টেরিও স্পিকারের সাথে ডলবি ভিশনের সাপোর্টও আছে। সো মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন হবে না। আর এই ফোনটাতে কিন্তু সব ধরনের সেন্সরই পাবেন, সেই সাথে সামনে পাবেন আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা কিন্তু সুপার ফাস্ট এবং এটাকে বলা যায় ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইন দ্য ফ্ল্যাগশিপ। লাস্টে ব্যাটারি সেকশনে যদি আসি, এখানেও কিন্তু নতুন টেকনোলজি ইউজ করা হয়েছে ব্যাটারিতে, যেটা হলো সিলিকন কার্বন ব্যাটারি। এবং 2025 সালে আমরা যতগুলো স্মার্টফোন দেখবো, হয়তো বেশিরভাগ ফোনে আমরা এই টেকনোলজিটা দেখতে পারবো। সিলিকন কার্বন ব্যাটারির মূল বিশেষত্বই হলো এখানে ব্যাটারি ক্যাপাসিটি অনেক বেশি থাকবে, কিন্তু এটার ওয়েট কিন্তু বেশি একটা হবে না। অর্থাৎ অল্প সাইজের মধ্যেই অনেক বেশি ব্যাটারি ক্যাপাসিটি দেওয়া যাবে। এবং অনেক দিন পর ব্যাটারিতে যে এরকম একটা টেকনোলজি আসছে, এটা দেখে আমি আসলে অনেক খুশি হয়েছি, কারণ ব্যাটারিতে কিন্তু অনেক বছর ধরেই কোনো নতুন টেকনোলজি আসতেছিল না। আর এই ফোনের সাথেই পাবেন 100 ওয়াটের চার্জার, যেটা দিয়ে মাত্র 36 মিনিটের মধ্যেই 1 থেকে 100% পর্যন্ত ফুল চার্জ করা যাবে। আর সেই সাথে 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং তো আছেই। সো ব্যাটারি আর চার্জিং এর কম্বোটাও কিন্তু দুর্দান্ত। লাস্টে এই ফোনের প্রাইসের কথা বলবো। এই ফোনটা কিন্তু চায়নাতে মাল্টিপল ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, তবে এটার যে বেস ভেরিয়েন্টটা 12GB 256GB, সেটার প্রাইস কিন্তু ধরা হয়েছে 4499 ইউয়ান, যেটা আমরা যদি বাংলাদেশের টাকায় কনভার্ট করি তাহলে এটার প্রাইস দাঁড়ায় 74,500 টাকার মতো। যদিও বাংলাদেশে যখন আসবে তখন এটার প্রাইস হয়তো 90,000-এর মতো হয়ে যাবে, হয়তো শুরুর দিকে 1 লাখ টাকার উপরেও হইতে পারে। সো OnePlus এর ব্র্যান্ড ভ্যালু হিসেবে অবশ্যই এই প্রাইসটা অনেক বেশি হয়ে যায়, কারণ এই প্রাইসে কিন্তু সাধারণত সবাই স্যামসাং এর ফ্ল্যাগশিপ অথবা আইফোনই কিনে। এখন হয়তো যারা OnePlus এর ট্রু ফ্যান আছে তারাই হয়তো এই ফ্ল্যাগশিপ ফোনটা কিনতে পারে এত দাম দিয়ে। তবে আপনি কি সেই ক্যাটাগরির কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বাংলাদেশে যখন OnePlus 13 আসবে তখন কি আপনি এই ফোনটা কিনবেন? আর আপনাদের কি মনে হয় OnePlus 12 থেকে OnePlus 13 কতটা ইমপ্রুভমেন্ট হইলো? আমার কথা যদি বলি তাহলে আমি বলবো এখানে যে প্রসেসরের জাম্পটা হয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 3 থেকে স্ন্যাপড্রাগন 8 Elite, এই প্রসেসরের পার্থক্যটাই কিন্তু OnePlus 13 কে অনেকটা উপরের লেভেলে নিয়ে গেছে। কারণ অনেক বছর পর আমরা কোয়ালকমের তরফ থেকে এত পাওয়ারফুল একটা প্রসেসর দেখলাম, যেটা নাকি প্রথমবারের মতো অ্যাপলকে পর্যন্ত বিট করে দিছে। তবে এই প্রসেসর দিয়ে কিন্তু 2025 সালে আরো অনেক ফোন লঞ্চ হবে, যার মধ্যে কিছু কিছু ফোন কিন্তু অলরেডি চায়নাতে লঞ্চও হয়ে গেছে, যেমন Xiaomi 15 সিরিজের ফোন আর Realme GT7 Pro। এই ফোনগুলোতেও কিন্তু এই প্রসেসর ইউজ করা হয়েছে। তবে সবথেকে মজার ব্যাপার হলো Xiaomi ফ্ল্যাগশিপ ফোনের প্রাইস হয়তো OnePlus এর থেকে একটু বেশি হবে, কিন্তু Realme যে ফ্ল্যাগশিপ ফোনটা GT7 Pro, এটার প্রাইসটা কিন্তু OnePlus 13 থেকে অনেকটাই কম থাকবে। সো আপনারা স্ন্যাপড্রাগন 8 Elite যুক্ত কোন ফোনটা নিতে চাইবেন, Xiaomi ফ্ল্যাগশিপ ফোনটা, OnePlus 13 নাকি Realme GT7 Pro? সেটাও আমাকে জানাতে পারেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ আসি, আল্লাহ হাফিজ।